প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি এই প্রবাসী দুইজন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সংগঠক এবং অত্যন্ত সুপরিচিত কমিটি নিয়ে কাজ করছেন। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি আমার ডানে এস এম জাহাঙ্গীর, যিনি একাধারে মুক্তিযোদ্ধা, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জাহাঙ্গীর, আপনাকে স্বাগত। এবং আমার বাঁয়ে রয়েছেন প্রবাসী আরেকজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, দীর্ঘদিন কমিটি নিয়ে কাজ করছেন, সাংবাদিকতা করছেন, শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা মূলত কথা বলবো আমাদের এই যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই সাথে এখানে কমিউনিটি কেমন আছে সেই বিষয়গুলো আমাদের কথায় আসবে। আমি প্রথমে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাবো। জাহাঙ্গীর ভাই, আপনি দীর্ঘদিন এখানকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিয়ে কাজ করছেন এবং নিজেও একজন নাট্যকার হিসাবে অনেক অবদান রাখছেন। এখানে কমিউনিটিতে অনেক বিনোদনের ব্যবস্থা করছেন। আপনি সেই বিষয়গুলো নিয়ে আপনি বলবেন। আমি প্রথমে আপনার নিজের যে আপনি কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই বিষয়গুলো যে তুলে ধরেন সংক্ষেপে। ধন্যবাদ সেলিম সাহেব। আমার কর্মকাণ্ডটা আসলে 1993 সালে আমি এখানে যখন প্রথম এসেছি, তখন আমার মেয়েরা খুব ছোটো ছিল। তাদেরকে নিয়েই আমার ভাবনাটা ছিল যে এখানকার এই কমিউনিটিতে আমেরিকান স্কুলে যাবে, আমেরিকান পড়বে, ইংলিশ পড়বে, এর মধ্যে বাঙালি কালচারটা কিন্তু ধরে রাখা যায়। ওদেরকে নিয়ে চিন্তা করতে গিয়ে আমি কিছু লোকজন নিয়ে এই বাংলা সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড, লেখা, নাটক, আমার নিজস্ব, বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করানো, ওদেরকে দিয়ে শুরু করলাম প্রথম। তো উস্তাদ আলাউদ্দিন স্মৃতি সংসদ নামে আমার একটা সাংস্কৃতিক সংস্থা আছে, ওটার মাধ্যমে। আর মঞ্চস্থ করা শুরু করলো হলো ড্রামা সার্কেল। তো সেখানে আমার প্রথম নাটক ওদেরকে নিয়ে শুরু হয়েছিল মা নাটক দিয়ে। সেটা আমার শুরু, এবং শেষ পর্যন্ত খুব অল্প কিছুদিনের মধ্যেই আমি সারা পেলাম ওদের মধ্যে। কারণ এতে পূর্বে যারা এসেছিল বাঙালি, তাদের কাছ থেকে একটা খুব খারাপ অভিজ্ঞতা আমার ছিল যে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ছেলে মেয়ে যারা অনেকেই বিদেশিদেরকে বিয়ে করে ফেলছিল ওই মুহূর্তে, চাইনিজ, তারপরে আমেরিকানরা। তো সেইটার থেকে সেই ভয়টা আমাদের বেশি কাজ করছিল। আমি যখন এটা শুরু করলাম তখন দেখা গেল কমিউনিটির আরও অনেক লোকজন তাদের ছেলে মেয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করলো যে ভাই আপনি নাটকগুলো নেন, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা যেগুলো চলে যাচ্ছে অন্য সংস্কৃতিতে, এবার ধরে রাখার জন্য এটা একটা ভালো জিনিস। ওভাবে সারা পেয়েছে যথেষ্ট, এবং সেটাতেই আমার যাত্রা শুরু হয়। পর্যন্ত আপনি কি কি প্রোগ্রাম করেছেন বড় উল্লেখযোগ্য যদি বলেন? বাচ্চাদের জন্য যেটা আমার যে করেছি সেটার মধ্যে ওই নাটকগুলো উল্লেখযোগ্য। আমি অনেকগুলো নাটক করেছি এবং ড্রামা সার্কেল মঞ্চস্থ করেছে। মৃত্যু জিজ্ঞাসা, মা, আমার নিজের সেই ইয়াসমিনটা সবচেয়ে বেশি সারা জায়গায় ছিল একসময়, সেটা কিন্তু আমার উস্তাদ আলাউদ্দিন স্মৃতি সংসদ এবং রংপুর এর মাধ্যমে করেছিলাম। এরপরে আমি প্রায় 10টার মতো মঞ্চ নাটক করেছি। আর বাংলাদেশ টিভিতে আমার নাটক গিয়েছে টেলিফিল্মে দুটো। একটা হলো প্রবাসী প্রাকৃতিক, টোটালটি প্রবাসী, এখানে শুটিং হয়েছে। একজন মুক্তিযুদ্ধের এখানে যে লিভিং স্টাইল এবং তার যে পরিণতি হয়, স্বাধীন দেশেও যে মুক্তিযোদ্ধারা এখনও বিভিন্ন জায়গায় নির্যাতন নিষ্পেষিত, সেটার উপরে রইসুল ইসলাম আসাদ সাহেব এটা নিয়ে গিয়েছিল বাংলাদেশ আর্টিভিতে। আরেকটা ছিল বাংলাদেশ ধর্মান্ধতার বিরুদ্ধে, মৌলবাদী যে গোষ্ঠী আছে তার বিরুদ্ধে সাংস্কৃতিক যে একটা দ্বন্দ্ব সামাজিক, সেটা নিয়ে ছিল একটা আগন্তুক একটা টেলিফিল্ম। সেটার মধ্যে নায়িকা ছিল সময় ছিল, আর নায়ক হলো আনিসুল মিলন। তো এই দুইটাই আমার সবচেয়ে উল্লেখযোগ্য টেলিফিল্মের মধ্যে। আর নাটকের মধ্যে তো আমি বললাম। জাহাঙ্গীর ভাই, সিরাজ ভাই, আপনার দীর্ঘদিন কমিউনিটি নিয়ে কাজ করছেন, সাংবাদিকতা করছেন, বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, নিজেও কমিউনিটি মূলধারায় এক খুবই আলোচিত ডেভিড লেটারম্যান শো করেছেন। সেই বিষয়গুলি যদি আপনি সংক্ষেপে বলেন। আসলে ধন্যবাদ সেলিম ভাই এবং মিলেনিয়াম টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়টি বলতে হয় আর কি, আমি খুব ছোটোবেলা থেকেই আসলে সাংস্কৃতিক জগতেই উঠা পড়া। ধরেন সাংস্কৃতিক অঙ্গন বলতে যতগুলো বিষয় আছে, যেমন কবিতা আবৃত্তির অঙ্গন, নাটক, গান, এবং ছায়ানটের আমি ছাত্র, 50 ইয়ার পর্যন্ত কোর্স করেছি। তারপরে আবৃত্তির জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইয়েতে নাগরিক নাট্য সম্প্রদায় পর্যন্ত আমি গিয়েছি, ওয়ার্কশপের মাধ্যমে সিলেক্টেড হয়ে।
এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমার ছিল স্কুল কলেজ থেকে শুরু করে। ঢাকা বেতারের সাথে জড়িত 1975। এখনও আমি বেতারে ইনভেস্টেড, যদিও প্রবাসী। টেলিভিশনে নাটক করেছি, আবৃত্তি, গানের অনুষ্ঠান। ওই ব্যাকগ্রাউন্ডটা থাকার পরে প্রবাসে যখন চলে আসছি, তো এখানেও তো স্বাভাবিকভাবে ওইটা মনের মধ্যে, মাথার মধ্যে সবসময় কাজ। যদিও এখানে অনেক কঠিন জীবন, এখানে অনেক কঠিন জীবন, এবং দেশের থেকে সত্যিকার অর্থে আমাদের যখন প্রবাসে পাঠানো হয়, তো আমার জীবিকার চাইতে বেশি ছিল যে কিভাবে ফ্যামিলিটাকে ইয়ে করা, যে আমার যে সন্তান যারা আছে, আমার সন্তান তেমন একটি মেয়েকে নিয়ে আমি দেশে চলে এসেছিলাম, কিভাবে এস্টাবলিশ করবো এই বিদেশ হয়ে। কারণ আমাদের এখানে তো তখন এমন কোনো অবস্থা ছিল না যে কাজ না করলেও আমাদের চলে। সুতরাং তারপরেও ওই যেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওখানে আছে, যেখানে নাটক হয় সেখানে আছে, ঘুরে ফিরে ওই একটি জগতের আবর্তের মধ্যে চলে যায়। তো প্রথম দিকে আমাদের এখানে প্রতিষ্ঠা হয়, যেটা এখনও দেখবেন মাঝে মাঝে অনুষ্ঠান হয়, ঢাকা ড্রামা, যেটা কিন্তু আমি ছিলাম একদম ওটা শুরুতেই ঢাকা ড্রামার সাথে। ওখানে নাটকও মঞ্চস্থ হয়েছে। এখানে বিপার একেবারে শুরুতে না হলেও আমরা ওই জাহাঙ্গীর ভাই যেটা বললেন ঠিক একইভাবে, আমার একটি মেয়ে ছিল, আমরা মনে করলাম এদেশে এসেছি। আমার বড় ভাই, আমার মা, ওনারা বললেন যে বিদেশে গিয়েছো, নিজে যাই আছে, তোমরা তো এখন অ্যাডাল্ট, নিজের সন্তান যেন অ্যাটলিস্ট বাঙালি থাকে, বাংলায় কথা বলে, বাংলায়। এবং মাঝে মাঝে ফোন করলে বলতো মেয়ে কি বাংলায় কথা বলে, কারণ ওকে আমরা 3 বছর বয়সে নিয়ে এসেছি। স্কুলে ভর্তি করার আগে দিয়ে আমরা চিন্তা করলাম যে না, বাংলা। তো সেই সূত্রে বিপার সাথে যোগাযোগ। বিপাও তখন মাত্র স্কুল তৈরি করলো 1994-এর দিকে, এবং আমার মেয়েটি, বড় মেয়ে, তখন তাকে বিপায় ভর্তি করেছিলাম প্রথম কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে একজন। তো ওখান থেকেই আসলে আমরা বাংলা চর্চার সাথে, সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত হয়ে গেলাম, আবার ওই প্রবাসে। পাশাপাশি নিজের কাজের সাথে সাথে সাংবাদিকতা ছিল, লেখালেখি করতাম, দেশেও করতাম, ওইটাই আমার একটা প্রফেশন ছিল। তো আমরা যখন এদেশে চলে এসেছি তখন তো দেশে এত প্রোডাকশন হয় নাই, এত টেলিভিশন, এত রেডিও, এত পত্রপত্রিকা ছিল না। তখন একটি রেডিও, একটি টেলিভিশন। ওইখানে মানে প্রতিযোগিতা করে ঢোকা অনেক কঠিন। আমি 1975-এ অনেক কঠিন প্রতিযোগিতার মধ্যে ঢাকা বেতারে ড্রামা আর্টিস্ট হিসেবে নিয়েছি। আজকের কথা না, 75-এ আমি তখন সিরাজুল ইসলাম সাহেব, আসাদ চৌধুরী, এই ধরনের লোকের তখন বিচারক মন্ডলীর আসলে ছিল, ওনারা বাছাই করতেন শিল্পী। টেলিভিশনে একইভাবে আতিকুল হক চৌধুরী, আসাদ, আবুল হায়াত, সিরাজুল ইসলাম সাহেব, সিডনি ভাই যিনি মারা গেছেন, ওনারা ছিলেন বিচারক মন্ডলী। তো এই সমস্ত জায়গাতে পাস করে আপনার রেডিও এবং টেলিভিশনে ইন্ডাস্ট্রি যেত। যাই হোক, ওটা ছিল ব্যাকগ্রাউন্ড। ঠিক একইভাবে নাগরিক নাট্য সম্প্রদায় ওয়ার্কশপের মাধ্যমে আমরা চলে যাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিযোগিতামূলক যেটা ছিল, উপস্থাপনা, আবৃত্তি, এগুলো। ওইগুলো ব্যাকগ্রাউন্ড থাকার ফলে এখানে বিপা যখন এটা শুরু করলো, পাশাপাশি তখন আমরাও ওটার সাথে খুব মানে স্বাভাবিকভাবে মানসিক এবং শারীরিকভাবে আমরা কিন্তু ইনভলভ হয়ে গেলাম, মানে গোটা পরিবারে। তো ওইখানে মেয়েকে মানুষ করার পাশাপাশি এই চর্চাগুলো চললো। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি যেটা ইলেকশন হলো, আমি নাটক সম্পাদক হিসেবে নির্বাচিত হলাম। তো সব কিছুই মনে হলো যে একটা কালচারাল দিকে চলছে, তার সাথে সাথে আসলো সাংবাদিক। এইভাবে চলতে চলতে আপনার 1993-তে যখন আমি ম্যানহাটনে গিফট শপ ছিল, ওই গিফট শপে ডেভিড লেটারম্যানের মাধ্যমে, মানে পরিচয়, একটা অনুষ্ঠানের মাধ্যমে। আসলে ওটা কোনো আনুষ্ঠানিক পরিচয় না, একটা অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়। আমরা যদি প্রথম শো দেখেন তাহলে বুঝতে পারবেন যে লেটারম্যানও ওখানে আসতে প্রথম। উনিও 93-তে ওই এক্স-11 থেকে শো করে, যে কারণে এই 2015-তে যখন শো শেষ করলো গত 2 সপ্তাহ আগে, তার 23 বছর শো করছে। তো 23 বছরের শুরুতেই প্রথম সপ্তাহে উনি আমাদের ওই স্টোরে আসেন, যেহেতু বিল্ডিংটার নিচেই আমাদের স্টোরটা ছিল। ওরা একটা সেগমেন্ট উনি তৈরি করলেন যে টু নো ইউর নেইবার, আমার নেইবার এখানে কী আছে আমরা জানি না। তো অন ক্যামেরা পাঠিয়ে দিলেন স্টোরে যে আমরা কী করতেছি, অ্যাজ ইউজুয়াল, কোনো প্রিকশন না, কোনো আমাদেরকে কিছু বলা হয় নাই। তো আমার যেহেতু ক্যামেরার সামনে গিয়ে অভ্যাস ছিল, বা আমি কিছুটা হলেও বুঝতে পারি, কারণ ক্যামেরা লাল লাইট জ্বলে উপরে, একজন লাইভ একজন লোক আরেকজন তার ধরে ধরে আসতেছে, লাল লাইট অন করা ক্যামেরা, আমি বুঝতেছি অন করা। আমার যে পার্টনার ছিলেন মুজিব ভাই, উনিও স্বাভাবিকভাবে ওখানে একই সাথে ছিলেন। তো মানে ক্যামেরায় কথা বলতেছে, মানে একজন স্পিকারও নিয়ে আসে সাথে। ওরা তো ওয়েল প্রিপেয়ার, ওরা করার আগে 2-3 বার র্যাকি করে গেছে, কিন্তু এটা সারপ্রাইজ, কারণ ওরা দর্শকদের উপস্থিত করে। এইভাবে ওই শোতে শুরু হয় আমাদের 93-তে, এবং এরপরে লেটারম্যানের এই শোর কারণে
আমরা এত পপুলার হলাম যে হোল আমেরিকাতে 1 মাসের জন্য পাঠাইল লেটারম্যান শো, এবং নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে নাইগ্রা ফলস হয়ে আপনার সান ফ্রান্সিসকোতে গিয়ে শেষ হলো। এটা এক মাস, টোটাল 1 মাস। এবং এটার জন্য একটা শুটিং হয়েছে আমেরিকান এয়ারলাইন্সে, যেটা দেখানো হয়তো বিগিনিংয়ে ট্রেলার হিসেবে, যে রোডে আমরা যাচ্ছি, তো আমেরিকান এয়ারলাইন্সে উঠে আমরা বাই বাই করতেছি, এবং বিভিন্ন ইয়ে করে আর কি অ্যাড করে 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 ইয়ে করছিল। ওইটা প্রতি একদিন পর পর টিভিতে দেখে। ওই সময় বেশি পপুলার হওয়ার কারণ ছিল আরও 1994-এ যখন আমাদেরকে 1 মাসের শুরুতে পাঠাইল, জুন জুলাই মাসে, তখন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপের ফুটবল চলতেছে। ওই সময়টা খুব হট সময়, কারণ ওই সময় বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার, ইভেন হুমায়ুন আহমেদ সাহেব অনেক আসছেন, তার উনিও নিউ জার্সিতে ছিলেন, উনিও এই শোটা দেখছেন। তখন আবার একজন আরেকজনকে ইনসিস্ট করতো যে এই 2জন বাঙালি আছে, এই শোটাতে হয় দেখে। আর একদিন পরপর তো একদিন পরপর হতো, সোমবার হলে মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার, আবার শুক্রবার, এইভাবে। কারণ উনি চেক করতো আজকে কোথায় আছে, এবং এর মধ্যে আমরা ওখানে কিছু শুটিং হতো আর। তো এইভাবে হলো, এবং এর মাধ্যমে প্রচুর লোকের সাথে জানাশোনা হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে জানাশোনা মানে মূলধারা দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং তারা বাংলাদেশ, যেমন আমি বলতে পারি আপনাকে বিল কসবি, কারণ আমরা ছোটোবেলা থেকে জন্মের পর থেকে বিল কসবি শো দেখতে বাংলাদেশে, ফানি শো করে। এখন ওনার পাশে আমি বসে আছি, আমার শরীরে কাটা দিয়ে উঠে, বিল কসবির মতো একটা লোক আমার পাশে আমি বসে আছি। তো উনি বলছে যে ওয়ার ইউ ফ্রম, বাংলাদেশের নাম জানি। আমি বললাম তুমি এত পপুলার এখানে চিন্তা করতে পারো না, আমি ছোটোবেলা থেকে তোমার শো দেখছি, আজকে তো আমি বলে রিয়েল, বলো যে হাউ ডু ইউ সে ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, থ্যাংক ইউ। আমি বললাম যে ধন্যবাদ, থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। এরকম আর কি, বিল কসবি, পল নিউম্যান, তারপরে এরকম বহু আপনার যে কমেডিয়ান যারা আছে, এই রিসেন্টলি শেষ শোর দিনে এসেছিল, হ্যাঁ, কেলসি গ্রামার থেকে আরম্ভ করে আপনার জেরি সাইনফিল্ড, আমেরিকান কমেডিয়ান যত আছে, এবং এটা নিয়ে ঢাকাতে একটা বিচিত্র কাভার স্টোরি করবো। এটা আমাদের আরেকটা সুযোগ করে দিয়েছিলেন লেটারম্যান, যেটা উনি একটা আমেরিকান কমেডি অ্যাওয়ার্ড পান, ওইটা রিসিভ করার জন্য ওটা আরেকটা আমেরিকান কমেডি অ্যাওয়ার্ড মানে লস অ্যাঞ্জেলেসের শ্যারাইন হলে, বিশাল হলে, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আমাদের নিয়ে যাওয়া হয়। তো যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই শোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে অস্কার হল যে হলে ওইরকমই একটা ইয়ে। অস্কারে যেমন অ্যানাউন্সমেন্ট করে যে অ্যাওয়ার্ড গোজ টু ডেভিড লেটারম্যান, উনি ওইবার 1994-এ এই অ্যাওয়ার্ডটা পেলেন। তো নাম যখন বলছে সবাই তো খুব খুশি, ক্ল্যাপিং দিতেছে যে বোধহয় এবার লেটারম্যান আসবে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। তখন অ্যানাউন্সার বলতেছে যে এরকম, we are sorry, Mr. Letterman is not here, but 2 of his friends, they are ambassadors, they are coming from Bangladesh, now they are, তখন আমরা দেখা গেল মঞ্চের স্টেজ দৌড় দিয়ে আমরা ঢুকতেছি, এবং ক্যামেরা প্যান করতে শত শত মানুষ। এটা একটা দেখার মতো ব্যাপার, ওরা তো কেউ চিন্তা করে যে এরা 2জন কোথেকে আসবে। মানে আমাদের যে উপস্থিতিটা, এটা এমন একটা হলো যে আমরা মঞ্চে গিয়ে একটা ঘোষণা করলাম, বলে অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম লেটারম্যানের পক্ষে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর ওই অনুষ্ঠানে যারা ছিল সবাই কমেডিয়ান, মানে খুব গোপনে ছিল আর কি। আমরাও, তো এটা ওরা প্রথমে বুঝতে পারেনি এরা কারা, এই 2জন, কেউ কেউ চিনছে, কেউ কেউ আবার কেলসি গ্রামার ছবি তুললো, বা আরেকজন মহিলা আছে যে এখনো শো করে, উনিও ছবি তুললো। পরে আমাদের একজন বাংলাদেশি সাংবাদিক উঠেছিল, উনি পিয়ার, উনি যেহেতু হলিউডে বিদেশি সাংবাদিক হিসেবে ওখানে কাজ করেন, উনি এটা নোটিফাই করলেন এবং বিচিত্রতা কাভার করে। আমার বলার উদ্দেশ্য হলো যে এইটা এত বেশি পপুলার হলো যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সেটা, কারণ 107টা দেশে এই শোটা দেখা, এবং টম হ্যাঙ্কস সামনে বসে, সবচেয়ে টপ লেভেলের তখন যে অভিনেতা, এখনো আসলে টপ লেভেলের একজন। যদি এই বিষয়ে আমরা আরো কথা শুনে বিরতি যাবো। দর্শক, সময়ের বিরতির পর আবার আমরা ফিরে আসবো। দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকে। আজ আমাদের অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস.এম. জাহাঙ্গীর, এবং বিশিষ্ট সাংবাদিক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ সিরাজ। অর্থাৎ 2জনকে আবার শুনতে যাচ্ছি। আমরা কমিউনিটির বিষয়, মূলধারার বিষয় নিয়ে আমরা কথা বলছি, সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে। তো জাহাঙ্গীর ভাই, আপনার
সাংস্কৃতিক অঙ্গনে এখানে অনেক ভূমিকা রাখছেন এবং প্রবাসে আপনার মেয়ে পপি একজন খুবই বড় সঙ্গীত শিল্পী, এখানে দেশে বিভিন্ন জায়গায় গান গেয়ে ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে এবং সিরাজ ভাইয়ের মেয়েও দৃষ্টিও এখন একজন প্রখ্যাত, এখানে ভালো গান গায়, এখন এখানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে। তো জাহাঙ্গীর ভাই, আপনি প্রবাসের যে সংস্কৃতি যেটা বললেন, আপনার কার্যক্রমগুলো আপনি বললেন, আসলে এখানকার যে সংস্কৃতি কেমন চলছে, কতটুকু এগিয়েছে মনে করেন? ধন্যবাদ সেলিম সাহেব। আমি আমার শুরু থেকে যে কার্যক্রমটা আমি আগে বলেছি তার ফসলটা কিন্তু আপনি এখন একটু দেখবেন যে আমার মেয়ে ভালো একজন শিল্পী, আমার বড় মেয়ে পাপড়ি কিন্তু ভালো শিল্পী, এবং ওই যে আমাদের কর্মকাণ্ড দৃষ্টি, ওই কর্মকাণ্ডের ফসল কিন্তু এরা, এদেরকে আপনারা যে পাচ্ছেন আজকে ওই আমাদের কর্মকাণ্ড চালনা করছে, এবং তাদের পাশাপাশি নতুন এখন কিন্তু প্রজন্মের অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসছে। তো সেদিক দিয়ে আমরা বলবো যে আমরা সাকসেসফুল, আমরা যথেষ্ট। আমাদের প্রথমে যা স্ট্রাগল করতে হয়েছে, নানান রকম সমস্যা ছিল, বাধা বিঘ্ন, এখন তো অনেকটা সহজে আসছে। সেদিক দিয়ে আমরা পরিপূর্ণভাবে সাকসেসফুল। আমাদের মেয়ে প্লাস আমাদের কমিউনিটির নতুন প্রজন্মদেরকে আমরা এটা তৈরি করতে পারছি। এই জন্য আমি প্রথম আমার মেয়ে যখন আসে, সেজন্য মেয়ে যখন বিপাতে ইয়ে করছে, আমার কিন্তু ওই সুরছন্দের সাথে জড়িত ছিল। তো সুরছন্দের প্রথম ছাত্রী ছিল আমার ওই ফারজানা পাপড়ি, আমার বড় মেয়ে ফারজানা পাপড়ি, এবং পরবর্তীতে নাদিম আহমেদের কাছেও ওনার মেয়ে বৃষ্টি বা পপি পাপিয়ারা ইয়ে পেয়েছে, এবং এই পুরো সাংস্কৃতিক ব্যাপারটাকেই কিন্তু তখন এই বিপা, নাদিম আহমেদ এরা ইয়ে করছে। বিপার জন্য তারা সরাসরি কাজ করছিল সিরাজ ভাই, আমি সুরছন্দের জন্য করেছি, এখন করে যাচ্ছি। আমরা অনেক ভালো, এখন অনেক হয়েছে, কিন্তু সব কিছুর মধ্যে আদিতে যারা যে স্ট্রাগলটা করছে, যে পর্যায়ে নিয়ে আসছে, এটার জন্য অবশ্যই আমি মনে করি। পাশাপাশি আমার লেখালেখির মধ্যে আমি উপন্যাসিক, অনেকগুলো উপন্যাসও আছে। সেই উপন্যাসগুলো সাংস্কৃতিক এখানে এগুলার বিধায়ী আমি এখানে অবস্থানটা, বাংলাদেশের অবস্থানটা কম্পেয়ার করে লিখতে পারি, এবং এটা আমার জন্য একটা বিরাট খোরাক যোগায় প্রবাসের জীবনটা কি এবং এটা কি। আমার প্রতিটা লেখার মধ্যেই তুলনামূলক দিয়ে আমি তুলে ধরেছি। এবার আমার একটা উপন্যাস সমগ্র বের হয়েছে, তার মধ্যে উপন্যাস সমগ্র আছে জাহাঙ্গীর। আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা যে চিন্তা নিয়ে করেছিলাম নতুন প্রজন্মের কাছে ধরে রাখার জন্য আমাদের মূল বাংলা সংস্কৃতিকে আমরা সেটা করেছি। যদি আপনি দেশের সাথে তুলনা করেন, বাংলাদেশের সাথে এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড কি মনে করেন? বাংলাদেশে যত ফ্যাসিলিটিস আছে সেটা নাই। যেমন আমার মেয়ের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে সে, কিন্তু এখানে দেখেন তার জন্য আমি একটা রবীন্দ্রসঙ্গীত শিক্ষক পাইনি। নজরুল গীতি যারা গেত তারাই তাকে দিচ্ছে। এই যে এই জিনিসগুলো, যেমন তার যেটা প্রয়োজন ছিল আমি তাকে দিতে পারিনি, তারপরেও সে যথেষ্ট ভালো আসছে। রাজনা চৌধুরী বন্যার সাথে সে গান করছে, এবং বন্যা বলছে যে রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো। তো তুলনামূলক যে সমস্ত জিনিসগুলো পাওয়ার, সেটা না পাওয়ার পরে তারা যা করছে, তো তাদের প্রতিভা, আমাদের প্রচেষ্টা, আমি মনে করব যে অবশ্যই তারা এখানে কী কী সীমাবদ্ধতাগুলো আপনার দৃষ্টিতে দেখা যায় বলে? ওই যে শিক্ষক, তারপরে স্কুল যেগুলো আছে সেগুলো তো পর্যাপ্ত পরিমাণে তাদের যা প্রয়োজন সেগুলো তো নেই এর মধ্যে। তারপরে তাদের অর্থনৈতিক সমস্যা, যেমন একটা স্কুলের জন্য যথেষ্ট টাকা পয়সা দরকার, আমরা কিন্তু তারা আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে যা আমরা দিচ্ছি তাকে এনাফ না। তারপরেও তারা নিজেরা অন্য কাজ করে, পার্ট টাইম এটা শুধু ফ্রি জব হিসাবে করে যাচ্ছে। এটা তো বিরাট স্ট্রাগল তাদের জন্য। এই জন্য অসংখ্য ধন্যবাদ বিপা, খুব সুন্দর সর্বজনীন যারা ইয়ে আছে, এবং এই বিভাগের সাথে তো উনি সরাসরি কাজ করছে। উনি জানে যে অর্থনৈতিক কত ক্রাইসিস, কতভাবে মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ছাত্রছাত্রী আনতে হয়েছে, টাকা পয়সা সহযোগিতা করতে স্পন্সর নিতে হয়েছে। সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থনৈতিক এবং ইনস্টলমেন্ট। সিরাজ ভাই যদি বলেন প্রবাসী সংস্কৃতি কেমন চলছে? প্রবাসের সংস্কৃতি তুলনামূলকভাবে ভালোই চলতেছে, আসলে আগের চাইতে অনেক বেশি। প্রথম দিকে যখন আস্তে আস্তে শুরু হলো, এখন তখন অনেকগুলো স্কুল হয়ে গেছে। সঙ্গীত পরিষদ, ইপা আছে, সুরছন্দ আছে, সঙ্গীত একাডেমি আছে, স্বপ্ন হইল একটা স্কুল আছে, এরকম অনেক ছোটোখাটো অনেকের স্কুল আছে, এবং প্রত্যেকটা স্কুল থেকে বাফা আছে ব্রঙ্কসে নাচের এবং গানের কিন্তু ছেলে মেয়ে তৈরি হচ্ছে। তার প্রমাণ হিসেবে দেখেন, আজকে নাদিয়া ইসলাম দৃষ্টি
ফারজানা পপি বা ফারজানা পাপড়ি তৈরি হতো না যদি জাহাঙ্গীর ভাই না থাকে। হাঁটি হাঁটি পাপা করে তারা যতটুকুই উপস্থাপন করছে বলেই অন্য বাচ্চারা সেখানে আরও যাচ্ছে। এবং স্কুলগুলো দেখেন হার্ডশিপ, বিশেষ করে আমরা তো ওতপ্রোত জড়িত ছিলাম স্কুলের বেজমেন্টে, দোকানের বেজমেন্টে, তারপরে একটা ঘর ভাড়া নেওয়ার মতো অবস্থা ছিল। এখনও যারা একটা ঘর ভাড়া নিয়ে আছে, কিন্তু আমি জানি যে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল। কিন্তু একটা ব্যাপারে কন্ট্রিবিউট করে, যেটা অভিভাবকরা কন্ট্রিবিউট করে প্রচুর, কায়িক পরিশ্রম করে, খেটে খেটে পরিশ্রম করতে হয়, অনুষ্ঠানগুলোতে যেতে হয়। তো এটা একটা সমস্যা আছে। কিন্তু এরপরেও যেমন বিপার উদ্যোগে যে এই যে গত 2 বছর 2 টার্ম ধরে যে পহেলা বৈশাখের যে বিশাল বড় যে একটা বৈশাখী প্যারেড হচ্ছে, যে মেলা হচ্ছে, মেলা এবং প্যারেড দুটোই হচ্ছে, এবং প্যারেডে প্রায় 500-700 লোক অ্যাটেন্ড করছে বাংলাদেশের মতো, বাংলাদেশের পহেলা বৈশাখী। এই যে মানে আমরা আমেজটা এখানে পাচ্ছি, এটা তো তৈরি করছে তারা। এখন তাদেরকে ব্যাকিং করার কিন্তু লোক নেই। এখানে তো অনেক ধরনের ব্যক্তি রয়েছে। এখন এখানে আপনি বোঝেন বা আপনি জানেন যে এখানে সবাই একটু মাইক্রোফোন চায়, মঞ্চে যেতে চায়, স্টেজে যেতে চায়। যারা আসলে মানুষ গড়ার কারিগর, শিল্পী তৈরি করার কারিগর, তারা নিজেরাও খুব একটা মঞ্চে যেতে চায় না, নিজেকে শো করতে চায় না, তারা অন্য কেউ ওইভাবে চিন্তা করে না আসলে। কিন্তু যারা যেতে চায় তারা চিন্তা করে যে আমাকে তো ওখানে গেলে এই করবে না, মঞ্চে মাইক দিবে না, 2-4-10 মিনিট বক্তৃতা দেবো না, আর ওদের কোনো বক্তৃতার পার্টি নেই, আর সেক্ষেত্রে একটা সমস্যা। কিন্তু তারপর দল ভাঙার একটা চেষ্টা থাকে, বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে আজকে যে প্রবাসে যে সমস্ত শিল্পীগুলো বের হচ্ছে, এই যে বাংলা পড়তে পারা, একটি কথা আমাকে বলা দরকার, সেটা হচ্ছে যে অনেক অভিভাবক আমাদের, এটা একটা আমাদের জন্য অবস্ট্রাগল, সেটা হলো নাক শিখতে বলুন না, বাংলা শেখার কি দরকার, আমেরিকা শিখে বাংলা শিখবে। মজার ঘটনা হলো বাংলা শিখলে যে তার লাভটা হবে সেটা হচ্ছে যে সিটির বিভিন্ন স্কুলের পরীক্ষায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে একটা এস্টাবলিশ করা হয়ে গেছে। আপনি সিটি হেলথ ডিপার্টমেন্টের পরীক্ষা আপনি বাংলায় দিতে পারেন। আমি দেখেছি যে আগামীতে পরীক্ষা দিবেন সেখানে বাংলা, যদিও এটা কোনো এবং ভোটের ইয়েতে বাংলা অলরেডি চলে আসছে। তো তাহলে আপনি আপনার ইয়েতে দেখেন, এদিকে ভোট দিন, এদিকে যান, এই কথাগুলো আপনার জন্য খুব সহজ হয়। এখন ওই বাচ্চাটি যদি বাংলা না জানে, লাভটা কি? যেমন দৃষ্টি যখন একটা জায়গায় কাজ করতে গেল, সেই কাজের জন্য তাকে কিন্তু ইন্টারভিউতে বলা হয়েছে তুমি কোনো আদার ল্যাঙ্গুয়েজ জানতে, কেন তাদের ফিল আপ করতে হয়, হ্যাঁ আমি একটা ল্যাঙ্গুয়েজ জানি। এবং সে আমার মনে হয় যে 10 বছর এই অ্যাস্টোরিয়াতে চেস ব্যাংকে চাকরি করছে। সে বাঙালি ইন্ডিয়ান কমিউনিটি, কারণ অনেক আটকে যায়, অনেক সময় বুঝতে পারে না, তার একটা হেল্প নেই। এই যে ল্যাঙ্গুয়েজটা শেখার কারণে কিন্তু তার জবের এটা একটা প্রায়োরিটি। কিন্তু যে সমস্ত অভিভাবক মনে করেন যে না বাংলা শেখার দরকার নেই, তাদের আসলে আমি বলবো যে এখনই দরকার। এবং তারা ইচ্ছা করলে 9-10-এর যে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, সেখানেও কিন্তু বাংলায়, এবং লং আইল্যান্ড সিটি হাই স্কুলে বাংলায় পড়াশোনার জন্য একটা ব্যবস্থা আছে, বা অন্যান্য স্কুলে। আর বিভিন্ন স্কুলে যদি 30 জন ছেলে মেয়ে থাকে একটা ক্লাসে, এটা কিন্তু আমাদের আমেরিকাতে ল আছে যে একই ল্যাঙ্গুয়েজের যদি 30 জন বা 25 জন থাকে, তারা কিন্তু একজন শিক্ষক দিতে পারে। তো সুতরাং আমরা এই সুযোগটা কেন নিব না? তো বাংলার সাথে বাঙালি সংস্কৃতির কিন্তু একটা যোগ আছে। অনেকে বলে যে নাচ গান করে কি হবে? নাচ গানটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, ওটা ওর জন্য একটা আনন্দের খোরাক। ওইটা না হলে সে বাংলাটা শিখবে না, কারণ ওর কাছে বাংলাটা একটু অন্যরকম মনে হবে, কারণ ও শেখে অন্য ল্যাঙ্গুয়েজ শিখবে। তো এইভাবে আর বাবা মার কিন্তু প্রচুর স্যাক্রিফাইস দরকার। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গন তৈরি করতে গেলে, যেমন জাহাঙ্গীর ভাই, আমরা বলতে পারবো যে আমাদের অনেক পিকনিক, অনেক ব্যক্তিগত পার্টি, দাওয়াত আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে বিপা বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। স্কুল আছে, ক্লাস আছে, টিচার এসে শিখাবে, রিহার্সাল আছে, অর্থনৈতিকভাবে ক্ষতি। আমি কিন্তু ওই সময়টা চাকরি করলে আমি আরো 5 ঘন্টা, বা আমার ওয়াইফ চাকরি করলে আরো 5-6 ঘন্টা সে আর্ন করতে পারতো, কিন্তু আমরা ওটাকে ক্ষতি মনে করি না। আজকে যে মেয়েটি দেখেন, এরপরে যে আমাদের মেয়েরা বড় হচ্ছে, তাদের কিন্তু বাঙালিভাবেই, বাঙালিপনার মধ্যে বিয়ে হয়েছে, বাঙালি স্টাইলে। এরা কিন্তু, এটা আমাদের জন্য একটা প্রাউড করার ব্যাপার। এবং বাঙালি ছেলেকে আমরা বেছে নিচ্ছি। আমরা অন্য ছেলেকে বিয়ে করলে যে আমরা ঘর থেকে বের করে দিই, এটা না। আমারও আরেকটা মেয়ে আছে, বলতে পারবো ভবিষ্যতে কি হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা চেষ্টা করি যে তাকে বাঙালির মধ্যে রাখার জন্য, যাতে সে, যেমন আমার শাশুড়ি এখানে আছে, তাই এটা এরকমভাবে দরকার। যেমন আমার ছোট মেয়েটি তার নানির সাথে যে এই উপভোগটা করে, এটা থেকে কিন্তু সে কালচারটা শিখতেছে। আমার মেয়েটি দেশে গিয়ে তার জিনিসপত্র দেখে নিয়ে আসছে, এবং বিয়ের পরে সে তার রুটটাকে খোঁজার চেষ্টা করে। আমেরিকায় কিন্তু বহু ধারার মানুষ আছে,
সবাইকে কিন্তু বলা হয় নো ইয়োর রুট। এই রুটস না জানলে আপনি যে অনেকে অনেক দেশ থেকে আসছেন, যে রুটসকে জানার জন্য একটা ব্যাপার। তো সে গিয়ে তার মামাতো ফুফাতো চাচাতো ভাই বোনকে খুঁজে বার করতেছে এবং তাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এখন এই যে বন্ডিংটা, এটা এই যে অনেকে বলে আমরাই জেনারেশন শেষ, আমাদের ছেলে মেয়েরা দেশে যাবে না, এখন সে প্রতিনিয়ত আবার দেশে যেতে চায়। তো ছোটগুলোও কিন্তু ওইভাবে তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটাও কিন্তু একটা পার্ট অফ কালচার। শুধু আর দেখেন এই যে মেলা হচ্ছে, সমস্ত মেলাগুলোতে একজন দুজন শিল্পী বাংলাদেশ থেকে আসে। ভোকাল শিল্পী কারা? সব এখানকার। জাহাঙ্গীর ভাই একটা কথা বলছেন যে সমস্যা আছে, এখানে স্কুলের টিচারদের আমরা রাখতে পারি না, টিচারদেরকে পর্যাপ্ত আমরা বেতন দিতে পারি না, বা এরকম ভালো টিচারও পাওয়া আচ্ছা টিচারও পাওয়া যাচ্ছে না। যারা আসছে ধরো দেশ থেকে আসবে, এসে থাকার সাহস করে না, বা অন্য ইন্ডিয়ানরা করে কি বাংলাদেশ ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসে যে 6 সপ্তাহের একটা প্রশিক্ষণ দেবে, ওই 6 সপ্তাহের জন্য টিচারকে তারা পে করে, তারা রাখে এবং তারা যথেষ্ট সম্মানই দেয়। আমরা এটা পারি না। হ্যাঁ, রেজন্য যদি বন্যার মতো একজন শিল্পী যদি বিপাতে বা সঙ্গীত একাডেমিতে বা সঙ্গীত পরিষদে একটা ইয়ে দেয়, তালিম দেয় 4 সপ্তাহে, অবশ্যই এটা তার জন্য অনেক হেল্পফুল হবে। কিন্তু ওনাকে তো আমরা রাখতে পারবো না। ওনাকে তো রাখার জন্য ওনাকে তো আমাকে পে করতে হবে মিনিমাম, কারণ ওনার তো একটা সময়ের একটা মূল্য আছে, ওই সময়টা দেশে থাকবে। তো এইগুলো এখানে একটা সমস্যা আছে। আর মিডিয়ার একটা ভূমিকা আছে সংস্কৃতির ব্যাপারে। আমি মনে করি এটা বিপা, সুরছন্দ, সঙ্গীত একাডেমি, সঙ্গীত পরিষদ, নজরুল একাডেমি যারা যে কাজটি করছে, আমার মনে প্রত্যেকেই সংস্কৃতির জন্য করে নাই। তো তাদেরকে মিডিয়া কিন্তু একটু আপলোড করা দরকার। আমরা মেলাটাকে আপলোড করি যেহেতু এটা একটা ব্যবসা জড়িত আছে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, অনেক মিডিয়া মনে করে যে না এই ছবিগুলো আমার থাকবে। আমি মনে করি যে এই সাংস্কৃতিক সংগঠনগুলোর যে কর্মকাণ্ডটাও বিনা পারিশ্রমিক এদেরকেও করা উচিত। যে একটা পাতা ছবি দিলে পরে ওই বাচ্চাগুলো ইনকারেজ হবে, সে ছবিটা দেখে যে আমার ছবি ছাপা হয়েছে, না পারলে অন্তত ছবিটা হ্যাঁ করতে পারে। আপনি অবাক হবেন যে বিপার এই 22 বছর চলছে, রাইট, 21 বছর পার হয়ে গেছে। বহু ছেলে মেয়ে তাদের এখান থেকে বাংলা শিখে গেছে এবং তারা বাংলা করতে পারে, তারা নিজেরা স্টাডি করে এবং ইউটিউবে তারা কিন্তু তাদের নাচটাকে খুঁজে, তাদের অনুষ্ঠানটাকে খুঁজে কোথায় কি আছে তারা দেখে। যেমন আমার মেয়ের বিয়ের সময় আমরা দেখছি যে বিয়ের কত কিছু আছে কিনা ইউটিউবে গিয়ে খোঁজার চেষ্টা করা হলো। এই যে জানার বিষয়গুলো এটাকে আপনার মাথার মধ্যে ঢুকবে কিভাবে যদি আপনি বাচ্চাগুলোকে বাংলা স্কুলে না নেন, কালচারে না। তো এটা আর কি। আর এখানে ফোবানা হয়েছে, অনেক সংগঠন হয়, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অনেক সময় এগুলো মানসম্মত হয় না। তারপরেও আমি মনে করি যে প্রবাসে যে বাংলা গান হচ্ছে, বাংলা সঙ্গীত চর্চা হচ্ছে, নৃত্য চর্চা হচ্ছে, এটা খারাপ কি? আর তুলনামূলকভাবে বাংলাদেশিদের সাথে যেমন মনে করি শ্যামা বা চিত্রাঙ্গদা যখন নিউ ইয়র্কে হয়েছিল, বা বিপার যে বার্ষিক অনুষ্ঠান যেটা হয়, তাদের কোরিওগ্রাফি, তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় না যে আমি শিল্পকলা একাডেমিতে দেখতেছি নাকি নিউ ইয়র্কের কোনো একটা স্কুলে দেখতেছি, যে এত নিখুঁত করার চেষ্টা করে। কারণ এটার সাথে কিন্তু বাংলাদেশের একটা টাচ আছে, কিন্তু যোগাযোগ আছে শিল্পীদের সাথে, শিল্পীদের তাদের মিউজিক্যাল মানে কনসেপ্ট, কোরিওগ্রাফি কনসেপ্টটা তারা কিন্তু বিনিময় করে, ফলে চেষ্টাটা হচ্ছে। কিন্তু আজকে ধরেন নিউ ইয়র্কে যে পপি বা সেমন্তী বা দৃষ্টি, পারমিতা দাস, যে সঙ্গে কাবেরী দাসের মেয়ে, এই যে গ্রুপটা করে উঠতেছে, এরা কিন্তু কম না, এরাও কিন্তু এক একজন খুব চমৎকার, এরাও কিন্তু একক সঙ্গীত অনুষ্ঠান করার মতো ক্ষমতা। আবার আসবো জাহাঙ্গীর, আপনি তো অনেক এখানকার আঞ্চলিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত, এই সংগঠনগুলো কিভাবে ভূমিকা রাখছে, অথবা রাজনৈতিক দলও এখানে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশি, এগুলা কমিউনিটির বিনির্মাণে বা কমিটির জন্য কিভাবে কাজ করছে সেই বিষয়ে? ধন্যবাদ সিনান ভাই। আমি কুমিল্লা সোসাইটির নর্থ আমেরিকান প্রেসিডেন্ট ছিলাম এবং এখন হয়তো উপদেষ্টা হিসেবে আছি। তো রাজনৈতিকভাবে দেশে আমি রাজনীতিতে জড়িত ছিলাম, আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। কিন্তু এখানে আসার পরে আমি এটা অর্থ খুঁজে পাইনি যে এখানে আমি আওয়ামী লীগ বা বিএনপি বা যে পার্টি করার অর্থ করতে পারি, এই জন্য আমি একটু দূরে থাকি। এবং আমার দৃষ্টিতে এখানে বিভাজন করে, কারণ আমরা অল্প সংখ্যক কিছু লোক, এখানে ওই পলিটিক্যালি বিভাজন করার মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই, বরঞ্চ সবাই ঐক্যবদ্ধভাবে মূল কমিউনিটি থেকে আমরা আমাদের স্বার্থ কীভাবে আদায় করে আনবো সেইটার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত। অথচ সেটা না হয়ে এগুলো হয় কি নিজেদের মধ্যে গণ্ডগোল পত্রিকায় হাস্যস্কর ব্যাপার হচ্ছে, আমরা দেখছি যে ওই বিএনপি আওয়ামী লীগ মারামারি করছে, ওই দল সেই সাথে করছে। এটার আমি কোনো সুফল দেখছি, বরঞ্চ আমাদের বিভাজন, আমাদের ছেলেমেয়েরা অবাক হয়, তারা কিন্তু এখানকার মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে। তারা যখন দেখে যে পলিটিক্স নিয়ে মারামারি হয়
এদেশের একটা প্রেসিডেন্ট নির্বাচন হলে কেউ জানেই না যে কখন নির্বাচন কিভাবে হয়। আর বাংলাদেশের এরা কিছু না, ওইখানে যাচ্ছে রাস্তা ব্লক করছে, পুলিশ ঘেরা করছে, কি হয়েছে ওখানে মারামারি করছে দুই দল। এতে করে আমাদের ছেলেমেয়েরা সাংঘাতিক নিরুৎসাহিত হয় এবং দেশ সম্পর্কে তাদের একটা, আমরা যে এত কষ্ট করে তাদেরকে একটা দেশের ভালো ধারণা কালচার দিতে চাচ্ছি, ওটা একটু বাধাগ্রস্ত হয়, ক্ষতি হয়, ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে দেশের। ক্ষুণ্ণ হচ্ছে অনেক। এই জন্যই এখানে পলিটিক্যাল ব্যাপারগুলা না করাই উত্তম। আর যদি করে অত সহনশীল, এরা কীভাবে প্রয়োগটা করে, এদেরই কিন্তু অনুকরণ করা উচিত বলে আমি মনে করি। আর আঞ্চলিক সংগঠনগুলো কি ভূমিকা রাখে? আঞ্চলিক সংগঠনটা থাকা ভালো, কিন্তু এখন এমন একটা প্রতিযোগী হচ্ছে যেমন একটা ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে 4-5টা হয়ে গেছে শুধু নেতৃত্বের জন্য। কারণ আমি একটা জায়গাতে আমি প্রেসিডেন্ট হলাম, সেখানে সাপোজ আমার একজন প্রতিযোগী আছে, সে সেখানে ভোটে পাশ করলো না বা নির্বাচিত হতে পারলো না, সে ওখান থেকে ওই আমরা 500 জন থেকে 20-50 জন বাইক করে নিয়ে সে আরেকটা সংগঠন করে। এই যে অবস্থা, তাতে করে হয় কি আমাদের যে উদ্দেশ্য নিয়ে করা সেটা ব্যাহত হচ্ছে। কিন্তু যদি সেভাবে না হয়ে ঐক্যবদ্ধভাবে করা যায়, সেটা করা উচিত। আর সবচেয়ে বেশি এত কিছু যেমন ভারত আছে, পাকিস্তান আছে, এখানে তারা আছে, তাদের কিন্তু এরকম আঞ্চলিক সংগঠন নাই, দেখা যায়। তারা শুধু পুরো রাষ্ট্রীয়, যেমন ভারতের একটা সংগঠন আছে, পত্রিকা দেখেন ভারতের একটা লেখা আছে, আমাদের দেখেন 15টা-20টা আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বিভাজন, আর শুধু এই হচ্ছে। তো এটা না হয় ভালো, আমাদের নতুন প্রজন্মের জন্য ভালো হবে, কারণ তারা যেন এগুলো না শিখে যে আমরা কি করছি, কোথায় চলে যাচ্ছি। তো এই জন্য আমার ব্যক্তিগত মত থাকবে, অনুরোধ থাকবে কমিউনিটির যারা এগুলোর সাথে জড়িত, তারা যেন সহনশীলভাবে সুন্দরভাবে করে, আমাদের নতুন প্রজন্মের এদের প্রভাব না পড়ে, তারা যেন বিধাবিভক্ত না হয়, তারা যেন ঐক্যবদ্ধভাবে পরবর্তীতে মেন কমিউনিটির সাথে সম্পর্ক চলতে পারে, সেদিকে তাদের। আপনি যে বিষয়টা বলছেন, আসলে এখানকার যে এই দলাদলি বা যে কোন্দলগুলো বা বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হয়, সেগুলোর জন্য আসলে তারা যে কাজগুলো করছে, যারা এগুলো করছে, তারা কমিউনিটি এবং দেশেরও ইমেজ পূর্ণ করছে। সেই হিসাবে কমিউনিটির আসলে সংগ্রহগুলো ভাঙে কেন, এই দলাদলি কেন হয়? ওই যে মেইনলি নেতৃত্বে আমার যোগ্যতা নাই, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু আমার যোগ্যতা নাই, তারপর আমি হতে পারবো প্রেসিডেন্ট। সুতরাং আপনার সাথে 500 জন আছে, আমার সাথে 10 জন আছে, 10 জন নিয়ে আমি এটা করলাম, কি কতজন আছে একটু দেখেন। আমি বলবো যে আমি প্রেসিডেন্ট ছিলাম, আপনি বলবেন আপনিও ছিলেন, কাজে দুজনকে এখানে পরিমাণ আমি একটা কার্ড ছাপিয়ে দিলাম, আপনি ছাপালেন। এই যে অবস্থানটা সৃষ্টি করতে চায় জোর করে নেতৃত্ব, যাতা করলাম, এটাই সবচেয়ে বেশি বড় কাজ। আচ্ছা জাকির, আপনি এখানে অনেক সাংগঠনিকভাবে মানে এই বিভিন্ন কর্মকাণ্ডে কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, অন্যান্য কমিটির খবরও অনেক বেশি রাখেন। তো অন্যান্য কমিটির যে পলিটিক্যাল বাংলাদেশ, তাদের দেশীয় রাজনীতি থেকে এখানে তারা চর্চা করে? অন্যান্য বলতে অন্য দেশের না, কখনো না। আপনি অন্যান্য কমিউনিটির, আপনি যদি শুধু বাংলাদেশ সোসাইটির নির্বাচনটা দেখেন, আশেপাশে 2-4টা ব্লক হয়ে যায়, এবং সবাই আসে, এখানকার হোয়াইট যে আমেরিকান, তারা বলে এখানে কী হচ্ছে, এই দেশে কী ইলেকশন, ও মাই গড, আমরা তো এই আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন এরকম মতো দেখি। এবং অনেক সময় তো মারামারি লেগে পুলিশ টুলিশ কল হয়, যেটা নাকি আমাদের মতো এই পর্যায়ে, আমি জানি আমার চোখে পড়ে নাই, যদি উনি তো আমাদের সিনিয়র আছে, সিনিয়র বলতে পারবে, আমি অন্য কমিউনিটিতে এত এরকম অবস্থা দেখি, যেটা আমাদের এই আমেরিকান নির্বাচনে ধরেন, যেমন এমন একজন বলি ববি জিন্দাল, উনি যে আপনার প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য চিন্তা ভাবনা করছেন, অন্য কমিউনিটি মানে ইন্ডিয়ান কমিউনিটি বলছি, যে ববি জিন্দাল ফ্রম ইন্ডিয়া, আপনার লুইজিয়ানাতে গভর্নর ইন্ডিয়ান, রাইট? এবং অনেক জায়গাতে ওরা চিন্তা করছে যে আমি আমেরিকান, আমাকে ইলেকশন করলে আমেরিকান কমিউনিটিতে ইলেকশন করতে হবে, কাউন্সিলম্যান থেকে ইলেকশন করবো, দরকার হলে সিনেটরে করেন, আপনি কংগ্রেসম্যানে করেন, কংগ্রেস ওম্যানে করেন। আপনার খুশির খবর হচ্ছে যে নিউ জার্সিতে 2টি মেয়ে, একটি মেয়ে, আমাদের একটা ছেলে, দুজন কাউন্সিলম্যান, তিনজন হয়েছে নিউ জার্সি। এরকম অন্য ছোট ছোট অনেক কাউন্টি আছে যেখানে অনেক বাংলাদেশিরা, কিন্তু যেহেতু আমাদের মধ্যে একটা জিনিস আছে, সংগঠন করার মতো একটা মেন্টালিটি কিন্তু আমাদের মধ্যে কাজ করে, নেতৃত্ব দেওয়ার মতো। কিন্তু ওই যে সংগঠন ভাঙার ব্যাপারে আমার যে একটা মত হচ্ছে, যে ধরেন আমি একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম 2 বছর, 2 বছর পরে অটোমেটিক আমাকে চলে যেতে হবে গণতান্ত্রিক কারণে, আরেকজন আসবে। আমি চলে যাওয়ার পরে আমি করবো কি, ওই কুমিল্লা বা সিলেট বা যাই কোনো একটা ডিস্ট্রিক্টের নাম নিয়ে আমি আরেকটা, এটা কিন্তু সংবিধান বিরোধী। কারণ আমি এক্স প্রেসিডেন্ট এখন, তো আমার তো আরেকটা সংগঠন কেন করতে হবে? কারণ ওই যে আমি প্রেসিডেন্ট থাকতে পারতেছি না, থাকতে হবে, আমাকে তো আরেকটা সংগঠন করে আবার প্রেসিডেন্ট ওর সমাগম হতে হবে। এরকম ভাবে এক একজন 2টা 3টা 4টা সংগঠনের জন্ম দিয়ে এক এক ডিস্ট্রিক্টের আঞ্চলিক সংগঠনগুলো, সেলিম ভাই আসলে কিন্তু ভালো এই অর্থে, একটি ডিস্ট্রিক্টের জন্য কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোনো একজন লোক মারা যায়, আমাদের এর প্রবাসে আমরা কিন্তু তাদেরকে হেল্প, কিন্তু ওই হেল্প করতে গিয়ে
ওই নেতৃত্বটা কিন্তু আপনার সভাপতি না হয়েও হতে পারে, তাই না? কিন্তু আমাদের ওই সভাপতি হতে হবে, নাইলে আমাকে কেন প্রধান উপদেষ্টা করা হলো না, কেন আমাকে প্রধান নির্বাচন পরিষদ। তো এরকম অনেক ডিস্ট্রিক্ট আছে, বললে অনেকে মানে কষ্ট পাবে। ছোট ছোট ডিস্ট্রিক্ট, 2টা 3টা 4টা নির্বাচন কমিশন, উপজেলার মধ্যে উপজেলা 2টা, উপজেলা কমিটি 2টা। এটা হচ্ছে শুধুমাত্র নেতৃত্বের কারণে। এবং আমরা ওই কনসেপ্টটা বুঝি না, নন প্রফিট অর্গানাইজেশনের কনসেপ্টটা বুঝি না বিধায় আমরা মনে করি যে একটা নিউ ইয়র্ক আলবেনি থেকে একটা নিয়ে এসে রেজিস্ট্রেশন নিয়ে একটা সংগঠন করে নন প্রফিট হয়ে গেল। আসলে ওইটা না, যার কারণে এখন যে মেলা হচ্ছে আমাদের, এই মেলাগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। সব জায়গায় কিন্তু মেলার পারমিশন দিচ্ছে না। ওরা বলছে রিয়েল যাদের নন প্রফিট তাদেরকেই দেওয়া হচ্ছে, তোমরা যে নন প্রফিট না, এটা আরো একটা ধাপ আছে, সেটা পার হয়ে আসো। এবং মূলধারায় আমাদের লোকটা যাচ্ছে, রাজনীতিতে আমাদের মূলধারায় যাচ্ছে, আঞ্চলিক আর দেশীয় রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকে। ঘুরে ফিরে ওই নিজেদের মধ্যে ঘুরপাক করতেছে। ফলে হচ্ছে যে আমাদের এখানে নিউ ইয়র্কের মতো এরকম একটা শহরে কালচারাল যদি বলেন, বিশাল একটা এখানে রয়ে গেছে, সামাজিকভাবে বিশাল একটা ব্যাপার রয়ে গেছে, শেখার একটা ব্যাপার রয়ে গেছে। আমরা ওইগুলোতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে আবদ্ধ হচ্ছি, নিজেদের সারাউন্ডিং এর মধ্যে নিজেদের নিয়ে ধাক্কাধাক্কি মারামারি করতেছি। দেশীয় রাজনীতিটা আসলে কি কমিউনিটি অথবা দেশের জন্য কল্যাণ বই না, দেশীয় রাজনীতিটা আমাদের জন্য খুব ক্ষতি করছে এইভাবে যে দেশের রাজনীতিবিদদের যে চিন্তা চেতনা, তাদের যে ধরনের অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড কিন্তু প্রবাসের রাজনীতির মধ্যেগুলোতে মানে হচ্ছে, সংক্রামিত হচ্ছে। ফলে ঠিক একই স্টাইল, আমরা দেশের রাজনীতি যেমন একজন আরেকজনকে শ্রদ্ধা করে না, একজন একজনকে অপমান করে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, ঠিক এখানেও এখন প্রবাসের রাজনীতিগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করে দিয়েছে। এটা কিন্তু ওইটার একটা ধারাবাহিক, নিজের বলে কিছু নাই যে আমি একটা বিবেচনা করবো যে না এটা আমার, এটা আমার, এটা আমার না। ওই দেশীয় রাজনীতির ধারাতে আমরা একজন একজনকে, জাহাঙ্গীর ভাই আমার বন্ধু মানুষ, উনি একটা দল করে, আমি আরেকটা দল করি, বাস আমার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ। কারণ কি, উনি এক দল করেন, আমি একটা দল করি। এটা তো হওয়া উচিত না। প্রবাসে নিউ ইয়র্ক সিটিতে আমরা তো একটা দল, একটা মনে করি যে আমরা সবাই এক দেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের প্রধান। কিন্তু হয় কি জানেন, ওইখানেও কিছু কিছু গণ্ডগোল বিরোধ আছে, যার কারণে আমরা মেনে নিতে পারি। কারণ আজকে মনে করেন বাংলাদেশের একজন স্পিকার মারা গেছে, সাবেক স্পিকার, রাইট? স্পিকার তো বিএনপির স্পিকার, স্পিকার তো জাতীয় সংসদের স্পিকার। তো যখন জাতীয় সংসদের স্পিকার মারা যাবেন, একজন সাবেক স্পিকার, ওনাকে কিন্তু কন্ডোলেন্স, শোক জানানো উচিত। যেহেতু উনি বিএনপি করতেন, অবভিয়াসলি বিএনপি করবেন। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দলগুলোরও করা উচিত, এবং প্রেজেন্টলি যিনি স্পিকার আছে ওনারও করা উচিত। আমার আন্ডারস্ট্যান্ড যে সরকার, উনি একজন সাবেক স্পিকার, এবং একইভাবে কিন্তু মেমোরেন্ডাম বইতে ওনার নাম লেখা হবে, জাতীয় সংসদে শোক প্রস্তাব হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় কি, দলীয় স্পিকারের কারণে ওনার জন্য শোক করা হচ্ছে, যে উনি একটা দল করতেন, তো দল তো করতেই হবে। ঠিক এইটারই ধারাবাহিকতা থেকে আমাদের এখানে আসছে। আর এখানে প্রবাসে আরেকটা জিনিস, খুব খারাপ জিনিস দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আমি শেখ সিরাজ বা উনি জাহাঙ্গীর আলম, আমাদের প্রথম বিবেচনা হচ্ছে আমি কোন দল করি। এটা তো হওয়া উচিত না, তাই না? আমি একজন সম্পূর্ণ মানুষ, আমি সৎ কিনা, আমি ভালো কিনা, আমি মানবতাবাদী কিনা, আমি ভালো কাজ করি কিনা, ভালো কাজে আগিয়ে যাই কিনা, সহযোগী, এটাইগুলো আমার বিবেচনা আসা না। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি, এইটা হলো আমাদের প্রধান বিবেচনা চলে আসে। ফলে হয় কি, ভালো লোকরা কিন্তু সমাজে এগুলোতে আসতে চায় না, তারা মনে করে দরকার কি আমার বিপদের এগুলোতে জড়ে। এবং নতুন প্রজন্ম মনে করে তোমরা এত, ওদেরকে মিটিংয়ে আনা যায় যে তোমরা এত বক্তৃতা দাও, এত চিৎকার করে কথা বলার কি আছে? অনেক প্রশ্নের জবাব দিতে পারি, আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। টেলিভিশনে যখন দেখে খবরগুলা বাংলাদেশের, ওরা বলে যে একই জিনিস তোমাদের লোকেরা এইভাবে করে, এত চিৎকার করে গলা ভেঙে বক্তৃতা। আমাদের মানে কালচারটা হচ্ছে কি, পৃথিবীতে এখন আগিয়ে গেছে। আগে তো আমরা নিউ ইয়র্কে বসে ঢাকা টিভি দেখতে পারতাম, তাই না? আমরা এখানকার টিভি এখন প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে আমরা দেখতেছি। তাহলে আমাদের ছেলে মেয়েগুলো যে আমরা বড় করতেছি, আমাদের যে দেশ থেকে সরকার প্রধানরা আসলে বলেন যে দেশে বিনিয়োগ করুন, দেশে, কিন্তু দেশে তো যেতে চায়। কারণ হচ্ছে যে ওই রাজনৈতিক ইয়েটা, বড় এটা এখন তৈরি করছে, এবং যারা এখানে সামাজিক সংগঠনগুলো করে তারাও কোনো না কোনোভাবে রাজনীতিতে ফল হয়ে যায়। ফলে হয় কি, তারাও ফ্রি থাকতে পারে, যে সামাজিক সংগঠন বলতে যেটা মুক্ত চিন্তা করে, দেশের কুপ্রভাবটা চলে আসে, ওরা এখানে ইন্ধন দিবে, দেশটাই। আর আমরা নেতৃত্ব টিকে রাখার জন্য, যেমন সিরাজ ভাই যদি বিএনপি ক্ষমতা থেকে ভালো অবস্থা আছে, ঠিক আছে, ওনারা ল্যান্ডমার্ক পেলে আমি আওয়ামী লীগে চলে যেত। আসলে আমার কিন্তু দেশে আওয়ামী লীগের হাতে কোনো অবস্থান ছিল, এখানে আমি এবং আওয়ামী লীগের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। ঠিক একইভাবে আসার পরে আমি আওয়ামী লীগ হলাম, এমন হলাম যে
আসলে আওয়ামী লীগের আমি ওদের আর বুঝতাম না। গতকালকে দেখলাম একটা চার দোকানে মানে চায়ের স্টলে আর কি আমাদের একজন আলোচনা করতেছে ডক্টর ইউনূসের ধোলাই করতেছে মানে 8-10 জন মিলে আর কি সবাই খুব হাসতেছে মজা করতেছে মানে উনি যত বেশি রঙ্গরস করতেছে তার কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তাদেরকে একটু এটা বললাম যে দেখেন অমর্ত্য সেন কলকাতা বাঙালি এবং বাংলাদেশ শুনেছি যে উনি পূর্বপুরুষ বাংলাদেশ কিন্তু যখন ইন্ডিয়ানদের কাছে বলা হয় বলে যে হি ইজ ফ্রম ইন্ডিয়া উই ডোন্ট কেয়ার হি ইজ ফ্রম বাঙালি অর ওয়েস্ট বেঙ্গল অর ফ্রম পাঞ্জাব হি ইজ ফ্রম ইন্ডিয়া দ্যাটস অল অমর্ত্য সেনকে কিন্তু ওরা ইন্ডিয়ান বলেই ই করে প্রাউড করে আমরা কিন্তু ডক্টর ইউনূসকে বিএনপি বানাই ফেলছি যে উনি তো বিএনপি সুতরাং ইউনূস সম্পর্কে গালাগালিটা করতেছে না জেনে মানে আমি পক্ষে বলে বলতেছি না আমি বলতেছি যে এরকম একটা অ্যাটিটিউড আর কি বা আরেকজন সম্পর্কে আমরা দেখা গেল যে বিএনপির লোকেরা গালাগালি করতেছে যেহেতু উনি আওয়ামী লীগ এই যে অ্যাটিটিউডটা এটা হচ্ছে কি ব্যক্তির মর্যাদা দেয় যে ব্যক্তি যে একজন ভালো অধ্যাপক ভালো লেখাপড়া জানা ভাইস চ্যান্সেলর বা একটা কিছু ওই শ্রদ্ধাবোধটা আমাদের আর থাকতেছে যে ওনার বিয়ে একজন গুণী সঙ্গীত না 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 আপনার কি ওই যে বাংলাদেশে যে আসছিল যে সঙ্গীত একজন পরিচালক হচ্ছে আমরা নতুন প্রজন্ম নিয়ে কথা বলছিলাম নতুন প্রজন্মের কি চায় আসলে এখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা অভিভাবকদের কাছ থেকে আসলে কোন জিনিসটা তারা চায় এই যে বললেন যে কমিউনিটি যে দলাদলি হানাহানি এই যে বিষয়গুলা অভিভাবকরা কি সেগুলো বুঝতে পারছে না কি মনে করেন নতুন প্রজন্ম তো স্বাভাবিক এটা চায় না আমরা চাপিয়ে দিচ্ছি যেমন নতুন প্রজন্ম তো অবশ্যই এখানে বড় হচ্ছে এখানে স্কুলে কলেজে করতেছে তারা কিন্তু এদের মতো মেন্টালিটি অনেক ফ্রেশ আমাদের মতো অত নোংরা নিয়ে ওদের ভিতরে নেই কিন্তু যখন দেখে যে জাহাঙ্গীর আঙ্কেল সিরাজ আঙ্কেল এত বন্ধু ছিল আবার ওরা প্রকাশ কথা বলে না মারামারি করতেছে তখন সিরাজ ভাইয়ের মেয়ে আমার মেয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে বাবা তো এই এফেক্ট হবে তখন তারা আমাদের দেশকে আগে ঘৃণা করা শুরু করবে দেশের কাছে আসলে আমাদের কি কালচার ওরা কিন্তু এটা চায় না অনেক সময় এগুলোর এমন সব প্রশ্নের সম্মুখীন আমরা হই যে আমরা খুব লজ্জাবোধ করি যে ওদের এই জবটা কী দেবো কিন্তু এই জিনিসটা আমাদের কমিউনিটির লিডার্সদের কমিউনিটির যারা আমরা এখানে ফাদার্স গার্জিয়ান আছে তাদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের জন্য আমরা এত কিছু হাফ কাজ করছি তাদেরকে তাদের মঙ্গলের জন্য আসলে কি মঙ্গল হচ্ছে হচ্ছে না সুতরাং যেটাতে অমঙ্গল হয় এটা আমরা পরিত্যাগ করা উচিত পরিত্যাগ করে আমাদের মধ্যে একটা সময় তো এখানে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো এখানে যতটা কম করা যায় করলেও ঠিক আমেরিকানরা যেভাবে করে সহনশীল মনোবৃত্তি নিয়ে সেভাবে করা উচিত নতুন প্রজন্মের মঙ্গলের জন্য এবং তারা সেটা এইভাবেই চাচ্ছে নতুন প্রজন্ম কিভাবে মূলধারা সম্পৃক্ত করা যায় সেই বিষয়টা কি মনে করেন মূলধারা করার জন্য এটাই যেমন সিরাজ ভাই যেটা যে অনুষ্ঠানটা কথা বললো আগে এই ধরনের অনুষ্ঠানের সাথে যতই আমাদের বাঙালিরা আরও বেশি জড়িত হবে আরও বেশি ইয়ে করবে তখন মূলধারার সাথে হবে অবশ্যই আমাদের নিজস্ব কালচারকে ছেড়ে না এটা থাকবে পাশাপাশি ওইরকমভাবে সিরাজ ভাই কোনো ওরকম যথেষ্ট অভিজ্ঞতা আছে একটা যেন আবার এভাবে জড়িয়ে আমাদের নতুন প্রজন্মের ক্ষেত্রে যেমন একটা হইতে পারে আমাদের অভিভাবকদের আসলে আর একটু প্রশিক্ষণ দরকার আরো বেশি জানাশোনা দরকার যেমন আমাদের অভিভাবকরা কিন্তু ঠিক একইভাবে বাংলাদেশের মানসিকতা নিয়ে আসি আমরা যে আমার ছেলেকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দেশে এর বাইরে বোধহয় আর কিছু নাই তাই না কিন্তু এখানে দেখা গেছে এই নিউ ইয়র্কে মনে করেন চাইনিজ কমিউনিটি এবং ইভেন ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি ওদের ছেলেমেয়েরা আমি একটা ধারার কথা বলি যেমন রেডিও টেলিভিশন খবর পড়ে খবর কিন্তু একটা বিশাল ব্যাপার একটা মিডিয়াতে যাওয়া এখানে অ্যানালাইসিস করে এবং আপনি জানেন যে সিএনএন এর যে মূল আপনার মেডিকেল যে তিনি একজন ইন্ডিয়ান মূল প্রতিবেদক উনি ইন্ডিয়ান তো আমাদের প্রজন্মের ছেলে মেয়েরাও কিন্তু এই মিডিয়াতে যেতে পারে যেমন চাইনিজ কমিউনিটির ওরা পয়লা বৈশাখ মানে ওদের যে মাস আছে ওরিয়েন্টাল মাস ওরা কিন্তু ওটা সেলিব্রেট করে এবং ওরা যখন সেলিব্রেট করে ওরা কিন্তু আমেরিকান সমস্ত মিডিয়াতে ওটা প্রকাশ করে এবং 10 নিউজ বা অন্য রেডিওতে এটা প্রচার করে তাহলে হলো কি ওদের যে একটা বৈশাখ আছে মানে নতুন বছর আছে ওটা কিন্তু ওদের হয় আমাদেরটা কিন্তু এখনো ওই পর্যায়ে যায় না কারণ কি আমাদের কোনো লোক ওইখানে এই পর্যন্ত যায় না বলেনি যে দেখা আমাদের কিন্তু একটা বাংলা ইয়ার আছে আমরা কিন্তু একটা বাংলা মাস বলো এই 1 বছর 12 মাস আছে আমাদের তো আমাদের মিডিয়া যায় না আমাদের অভিভাবকদের কিন্তু এটা জানা দরকার যে আমাদের ছেলে বা মেয়েকে আমরা মিডিয়াতে ভর্তি করবো যদি কেউ পড়তে চায়
আমাদের কোনো ছেলে মেয়েদেরকে আমরা ডেন্টিস্ট বানাবো, আমাদের কোনো ছেলে মেয়েদেরকে আমরা লয়ার বানাবো, অ্যাটর্নি বানাবো, রাইট? তো এটা আমরা আমাদের অভিভাবকরা জানতে হবে, ছেলে মেয়েদের উপরে ছেড়ে দেয়। আর শুধু ডাক্তারি করতে চাই, পরে গিয়ে দেখা গেলো জেনারেল লাইনে পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্সে। হ্যাঁ, সবগুলো বিষয়ে আমাদের যাওয়া দরকার। গেলে পরেই আপনি আমাদের ছেলেমেয়েরা মূলধারায় যেতে পারবে। এটা নট আনলাইকলি আমাদের একটা ছেলে একদিন দেখা যাবে যে কংগ্রেসম্যান সেমি বিপুল ভোটে, এবং উনি হয়তো লিডারশিপে চলে যেতে পারেন। তো সিরাজ ভাই, আমাদের সময় একবারে শেষ। জাহাঙ্গীর ভাই, আমাদের সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ দৃষ্টিতে আসার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।